ওয়েলকাম টু ইউনিক টিচার্স। আজকের আলোচনার বিষয় জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর থেকে এখনো পর্যন্ত এই 2020 জাতীয় শিক্ষানীতিকে ধরলে টোটাল 3বার জাতীয় শিক্ষানীতি প্রণয়ন হয়েছে। এর আগে দুবার জাতীয় শিক্ষানীতি এসেছিল, 1968 and 1986, এই দুবার। এবং তারপর ফাইনালি জাতীয় শিক্ষানীতি এলো 2020 সালে। আমরা প্রতিটি জাতীয় শিক্ষানীতিকে নিয়ে একটু প্রাথমিক অবস্থায় সে 1968 সালে জাতীয় শিক্ষানীতি এবং 1986 সালে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে একটু দেখে নেব। তাহলে আমাদের 2020 সালের জাতীয় শিক্ষানীতি বুঝতে সুবিধা হবে। জাতীয় শিক্ষানীতি এমন একটা বিষয় বা এমন একটা টপিক, যে টপিক থেকে সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসবেই। যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষা হোক, অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার সাথে সাথে স্কুল সার্ভিস কমিশন, আপার প্রাইমারি টেট, সি-টেট, সমস্ত পরীক্ষায় এই জাতীয় শিক্ষানীতি থেকে প্রশ্ন আসে। এবং বর্তমান সময়ে যেটা এই মুহূর্তে হতে চলেছে সেটা হচ্ছে WBSLST ইন্টারভিউ। এই সমস্ত বিষয়গুলো থেকেই প্রশ্ন আসবে, জাতীয় শিক্ষানীতি থেকে প্রশ্ন আসবেই। যে কোনো ইন্টারভিউতেই, তুমি শিক্ষক নিয়োগের যে কোনো ইন্টারভিউতে যাও, সেখানেই জাতীয় শিক্ষানীতি ধরবেই। তাই জাতীয় শিক্ষানীতিকে আমরা একদম বেসিক থেকে শুরু করে সমস্তটা ভালো করে বুঝবো, একটা একটা করে ধরে ধরে বুঝবো। এবং শেষে আলোচনা করব আমরা শেষে কি রেখেছি, এই জাতীয় শিক্ষানীতি থেকে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো রেখেছি এবং তার আলোচনা রেখেছি। এছাড়া কি রেখেছি, এছাড়া আপার প্রাইমারি এবং সি-টেটে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার আলোচনা রেখেছি। এখানে লিখেছি মূলত WBSLST ইন্টারভিউ এর কি ধরনের প্রশ্ন আসতে পারে জাতীয় শিক্ষানীতি থেকে, তার একটা লিস্ট এখানে দিয়ে দিয়েছি। বা যে কোনো ইন্টারভিউতে এটা কাজে লাগবে, যে কোনো ইন্টারভিউতে জাতীয় শিক্ষানীতি থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবং আরো কাজে লাগবে কি, WB আপার প্রাইমারি টেটের জন্য কি ধরনের MCQ আসবে তারও একটা বৃহৎ লিস্ট আমরা দিয়ে দিয়েছি। তো চলো প্রথম থেকে আমরা আলোচনা করবো জাতীয় শিক্ষানীতি কি জিনিস, জাতীয় শিক্ষানীতি কাকে বলে, জাতীয় শিক্ষানীতির সার্বিক রূপ, সমস্তটাকে নিয়ে আলোচনা করব। দিয়ে প্রথমে পটভূমিটা আমরা দেখব। স্বাধীনতার পর ভারতবর্ষে এর আগে দুটি জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়েছিল। আমি যে কথাটি বললাম, প্রথমত প্রথম জাতীয় শিক্ষানীতি আসে স্বাধীনতার পরে 1968 সালে, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1968। এবং জাতীয় শিক্ষানীতি আসে 1986-এ। তাহলে এটা মনে রাখা খুব সহজ, আগের দুটি শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতিকে মনে রাখা খুব সহজ। একটা 1968 কে উল্টে দাও 1986। 1968 কে যদি আমরা উল্টে দিই তাহলে কি পাবো, আমরা 68 কে উল্টে দিলে আমরা পাবো 1986। তাহলে কি দ্বিতীয় জাতীয় শিক্ষানীতিটা এসেছে কবে, 1986-এ। এবং এই 1986 এর জাতীয় শিক্ষানীতি পরবর্তীকালে সংশোধিত হয়েছিল 1992 সালে, এটি সংশোধন করা হয় পরবর্তীকালে দীর্ঘ, এবং সেটি ছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর অধীনে ছিল, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের অধীনে ছিল। এবং 2020 সালে যখন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয় তখন মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নাম পরিবর্তন করে নাম দেওয়া হয় মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রক নামকরণ করা হয়। তাহলে আগের শিক্ষানীতি অনুসারে আমাদের যে শিক্ষা মন্ত্রকের নাম কি ছিল, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। কিন্তু বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুসারে, 2020 শিক্ষানীতি অনুসারে মিনিস্ট্রি অফ এডুকেশন। আমরা জানি যে বিগত সরকার বা আমাদের পশ্চিমবঙ্গে যে আগের সরকার ছিল, সেই সরকার এই জাতীয় শিক্ষানীতির সঙ্গে পুরোপুরি সহমত ছিল না। যেহেতু শিক্ষাটা যে যৌথ তালিকার অন্তর্ভুক্ত, কেন্দ্র এবং রাজ্য উভয় সিদ্ধান্ত নিতে পারে, সেক্ষেত্রে তৎকালীন রাজ্য সরকার পুরোপুরি জাতীয় শিক্ষানীতি আমাদের পশ্চিমবঙ্গে তখনও প্রণয়ন করেনি। যেহেতু সরকার চেঞ্জের সাথে সাথে জাতীয় শিক্ষানীতি আমাদের পশ্চিমবঙ্গে প্রণীত হচ্ছে এবং জাতীয় শিক্ষানীতি এই মুহূর্তে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যারা বিশেষ করে ইন্টারভিউ এর জন্য যাবে, যারা বিশেষ করে আপার প্রাইমারি পরীক্ষা দেবে, সি-টেট পরীক্ষা দেবে, সবার জন্য কিন্তু এই জাতীয় শিক্ষানীতি খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য জাতীয় শিক্ষানীতি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, যেহেতু নতুনভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বুকে। এবং সার্বিকভাবে জাতীয় শিক্ষানীতিতে যেভাবে বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ঠিক সেভাবেই এবারে চলবে। তাই জাতীয় শিক্ষানীতি জানা আমাদের খুব জরুরি।
আশা করি বেসিক ব্যাপারটা জাতীয় শিক্ষানীতির যে ভূমিকা সেটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে যদি আমরা দেখি, যে কোনো শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে বা জাতীয় শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে একটা করে কমিটি গঠন করা হয়, এবং সেই কমিটি কি হয়, সার্বিকভাবে রিপোর্ট প্রদান করে, এবং সেই রিপোর্টের ভিত্তিতে শিক্ষানীতি সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা থাকে। তো এই 2020 সালে জাতীয় শিক্ষানীতি যখন প্রণয়ন করা হয়েছিল, কোন কমিটির সুপারিশে? কমিটির নাম হচ্ছে কস্তুরী রঙ্গন কমিটি। কস্তুরী রঙ্গন কমিটি। এই কস্তুরী রঙ্গন কমিটি 2020 সালে 1919 সালে তার একটা খসড়া প্রস্তুত করে। কস্তুরী রঙ্গন তাহলে কে ছিলেন? কস্তুরী রঙ্গন ছিলেন একজন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান। ডক্টর কে কস্তুরী রঙ্গনের নেতৃত্বে এই খসড়া কমিটি গঠিত হয়েছিল। তার আগে 2016 সালেও একটা জাতীয় শিক্ষানীতির জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিটার নাম ছিল TSR সুব্রহ্মণ্যম কমিটি। এই TSR সুব্রহ্মণ্যম কমিটি 2016 সালে তাদের ড্রাফট প্রকাশ করে, এবং পরবর্তীকালে কস্তুরী কমিশন 31শে মে 2019 সালের খসড়া জাতীয় শিক্ষানীতি জমা দেয়। অর্থাৎ কস্তুরী কমিশনের সুপারিশ অনুযায়ী জাতীয় শিক্ষানীতি হচ্ছে। তাহলে কস্তুরী কমিশন কবে তার ড্রাফট জমা করে সেটা কিন্তু খুব ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ। কবে জমা করে? 31শে মে 2019। ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসি 2019 সালে সেটা জমা হয় 31শে মে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, এই পরীক্ষায় প্রশ্নগুলি আসে। তাহলে এই জাতীয় শিক্ষানীতির মূল কাঠামো যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের পূর্বের যে দুটো জাতীয় শিক্ষানীতি সে সম্পর্কে একটু আমাদের জ্ঞান থাকা প্রয়োজন। পূর্বের দুটো জাতীয় শিক্ষানীতি থেকে আমরা বর্তমান জাতীয় শিক্ষানীতিতে আসব। যদি দেখি, তাহলে এই তিনটে বিষয়ের আমরা তুলনামূলক আলোচনা করব। NPE 1968 মানে হচ্ছে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1968, NPE ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986, আর ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এই তিনটি একটা গুরুত্বপূর্ণ তিনটে যে জাতীয় শিক্ষানীতি আমাদের স্বাধীনতার পর হয়েছিল, তিনটে শিক্ষানীতির তুলনামূলক আলোচনা আমরা দেখব। প্রথম NPE 1968 এ আমরা দেখতে পাবো এখানে কেমন শিক্ষার কাঠামো কেমন ছিল। শিক্ষার কাঠামো যদি দেখি আমরা 10+2+3 মানে কি? 10+2+3 কাঠামো ছিল। 10 মানে 10, মানে হচ্ছে আমরা জানি মাধ্যমিক পরীক্ষা যে 10-এ, যেটাকে বোর্ড এক্সাম হতো তখন 10 মানে 10 বছর পড়াশোনা করার পরে ক্লাস 1 থেকে শুরু করে একদম ক্লাস 10 পর্যন্ত 10 বছর পড়াশোনা করার পরে একটা পরীক্ষা হতো। তাহলে এটা হলো 10। তারপরে কি হতো? +2, 2 বছর পড়াশোনা করার পরে এইচএস পরীক্ষা হতো। তাহলে 10+2 আমরা বলতে পারি এটাকে। তারপরে কি হতো? 3 বছরের গ্রাজুয়েশন হতো। তাহলে সমগ্র শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কি বলতে পারি? 10+2+3 মানে 10 বছরের মাধ্যমিক হতো, তারপরে সে হায়ার সেকেন্ডারি হতো, এবং তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট হতো। তাহলে 10+2+3 এই নিয়মে ছিল। বা যদি শুধু আমরা স্কুল শিক্ষাটাকে দেখি, তাহলে 3টা মুছে দেবো। 3টা মুছে দিয়ে কি করব? 10+2। তাহলে আমাদের কত কি ছিল? 10+2 হচ্ছে NPE 1968 এর, এটা ছিল তোমার কাঠামো। পরবর্তীকালে 1986 এ কি হলো? এই একই কাঠামো থাকলো, বজায় থাকলো, কিন্তু এখানে কি করা হলো? এখানে নবোদয় বিদ্যালয় চালু করা হলো, এবং আরো শিক্ষার সমতার ব্যাপারে বা বিশেষ করে এনরোলমেন্টের ক্ষেত্রে এই বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হলো। সেগুলো আমি পরে আসছি। কিন্তু NEP 2020 তে কি করা হলো? পুরোপুরি কাঠামোটাকেই বদলে ফেলা হলো। যদিও আমাদের সেই কাঠামো এখনো শুরু হয়নি, বলে আমাদের প্রকৃতপক্ষে জাতীয় শিক্ষানীতি তখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করা হয়নি। এবার হয়তো ধীরে ধীরে হবে বা হচ্ছে। বর্তমান কাঠামোটা কি? 5+3+3+4। এই কাঠামোটাকে নিয়ে আমি আলোচনা করব। এই কাঠামোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখন কি মনে রাখতে হবে? 5+3+3+4 এইটাকে মনে রাখতে হবে। 5+3+3+4। 5টা কি জিনিস? 5 বছর একজন বাচ্চা প্রাথমিক অবস্থায় 5 বছর সে পড়াশোনা করবে। 3 বছর অঙ্গনওয়াড়িতে পড়াশোনা করবে, এবং 2 বছর প্রাইমারিতে পড়বে, যে মোট 5 বছর পড়বে।
কোন বয়স থেকে? 3 বছর বয়স থেকে একটা বাচ্চা পড়াশোনা শুরু করবে। অ্যাকর্ডিং টু এনইপি 2020, 2020 সালের এনইপি অনুযায়ী একটা বাচ্চা 3 বছর বয়স থেকে পড়াশোনা শুরু করে দিচ্ছে। কিন্তু এনপিই 1986 অনুযায়ী একটা বাচ্চার স্কুল লেভেলের পড়াশোনা শুরু হচ্ছিল 6 বছর বয়স থেকে। কখন থেকে? 6 বছর বয়স থেকে। তখন সে 6 বছর বয়সে তাকে স্কুলে অ্যাডমিশন নেওয়া হতো এবং তারপর থেকে তার পড়াশোনা শুরু হতো। এবং 6 থেকে 16 বছর বয়স পর্যন্ত, 16 বছর বয়সে গিয়ে সে মাধ্যমিক পরীক্ষা দিত। মানে 16 বছর বয়সে গিয়ে তার স্কুল কমপ্লিট হতো। তারপর হায়ার সেকেন্ডারি আরো 2 বছর লাগতো। 18 বছরে তার স্কুলিং কমপ্লিট হতো। কিন্তু এখানে কি বলা হচ্ছে? না, অত দেরি করে শিক্ষা ব্যবস্থা শুরু করা যাবে না। কখন শুরু করতে হবে? 3 বছর বয়স থেকে। এবং 3 বছর বয়সে বাচ্চাটি কোথায় যাবে? অঙ্গনারী সেন্টারে যাবে অথবা প্রি প্রাইমারি যে কোনো স্কুলে যেতে পারে। তাই 3 বছর বয়সে যাবে এবং 3 বছর কি করবে? অঙ্গনারী সেন্টার বা প্রি প্রাইমারি স্কুলে সে পড়াশোনা করবে। সেখানে সে কি করবে? সেখানে সে তাকে বিভিন্ন রকমের পরিবেশের সঙ্গে এবং তার আরো মানুষের সঙ্গে, পরিবেশের সঙ্গে পরিচয় ঘটানো হবে। ধীরে, ধীরে সে বিভিন্ন কিছু চিনবে, পাখি, ফুল, ফল থেকে শুরু করে তার ভাবনা চিন্তার গ্রো করানো হবে। তারপরে 2 বছর কি করা হবে? প্রাইমারি সে পড়বে। 1 এবং 2 এ পড়বে। তারপরে 3 বছর সে আসবে কিসে? 5 পর্যন্ত। এখানে কি পড়বে? আরো 3 বছর পড়বে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত সে পড়লো। 1, 2, 3, 4। 1, 2 হয়ে গেল। 3, 4, 5। 5 পর্যন্ত সে 3 বছর পড়লো এবং 5 এর পর 8 পর্যন্ত সে আরো 3 বছর পড়লো এবং 8 এর পর থেকে 8 এর পর থেকে কি হলো? 8 এর পর থেকে সে আরো 4 বছর পড়ে তার কি কমপ্লিট হলো? 8 এর পর থেকে সে যখন আরো 4 বছর পড়লো তার এইচএস কমপ্লিট হয়ে গেল এবং তার সময় বয়স কত লাগলো? সে 3 বছর থেকে শুরু হচ্ছে। আমি বয়সগুলোকে নিয়েও পরপর আলোচনা করব। তাহলে তোমরা শুধু এইটুকু কাঠামো আপাতত মনে রাখলে। 5 + 3 + 3 + 4 এই কাঠামোটা। আগে কি ছিল? 10 + 2 ছিল। এই 10 + 2 এর পরিবর্তে এখন কি হলো? এখন হলো 5 + 3 + 3 + 2 হলো। এটা মূল কাঠামো। নেক্সট কি? মূল প্রতিপাদ্য কি? জাতীয় সংহতি এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা ছিল 1968 এর জাতীয় শিক্ষানীতির অন্যতম প্রতিপাদ্য বিষয়। এবং এনপিই 1986 এর প্রতিপাদ্য বিষয় কি হলো? শিক্ষার সমতা নিয়ে আসা, ইকুয়ালিটি, কমন স্কুল সিস্টেমের মধ্যে। আর এনইপি 2020 এর মূল প্রতিপাদ্য বিষয় কি? এনইপি 2020 এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সার্বিক বহুমুখী শিক্ষা, হলিস্টিক মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন। তাহলে কি হলো? সার্বিক এবং বহুমুখী শিক্ষার দিকে গুরুত্ব দেওয়া হলো এনইপি 2020 তে। 1 মিনিট দাঁড়াও তো, এটা আটকে গেছে মনে হচ্ছে। 1 মিনিট দাঁড়াও, জাস্ট 1 মিনিট ওয়েট করো। ওবিএস আটকে গেছে, 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ, চলো। তাহলে কি হলো? সার্বিক এবং বহুমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হলো। এরপরে আমরা দেখব এক মিনিট। হ্যাঁ, প্রাক বিদ্যালয় শিক্ষা এনপি 1986 এ কোনো উল্লেখ ছিল না। মানে বিদ্যালয়ের আগে যে শিক্ষা হবে, এখন যেমন না এনইপি 2020 কি হচ্ছে, 3 বছর থেকে শিক্ষা গ্রহণ শুরু করা হবে এবং সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে কিভাবে শিখবে না শিখবে, অঙ্গনওয়াড়ি সেন্টারে যাবে, প্রি প্রাইমারি স্কুলে যাবে, সেগুলো উল্লেখ করে দেওয়া আছে। কিন্তু এর আগে এনপি 1986 এ কোনো উল্লেখ ছিল না। 1986 এ কি ছিল? কোনো সীমিত গুরুত্ব দেওয়া হয়েছিল এবং এনইপি 2020 তে কি হলো? ফাউন্ডেশন স্টেজের অংশ হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হলো। মানে শিক্ষা ব্যবস্থা শুরু হচ্ছে 3 বছর বয়স থেকে। আর এখানে শুরু হতো কখন? 6 বছর থেকে। এখানে যদিও আংশিকভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল কিন্তু 6 বছর থেকে শুরু হতো। ভাষানীতি কি ছিল?
এনপিই 1968 ছিল ত্রিভাষা সূত্র, ছিল 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা প্রথম প্রবর্তিত হয় এবং 1986 এ ত্রিভাষা সূত্র বহাল ছিল। আর এনইপি 2020 তে মাতৃভাষা আঞ্চলিক ভাষায় শিক্ষণের উপর জোর, নমনীয় ত্রিভাষা সূত্র, মানে ত্রিভাষা সূত্রকে নমনীয় করা হয় এবং আঞ্চলিক ভাষা এবং মাতৃভাষার প্রতি জোর দেওয়া হয়। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কি ছিল? বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন গঠন করা হয়, ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, ইউজিসি গঠন করা হয়েছিল উচ্চশিক্ষার জন্য। আর 1986 করা হয়েছিল গবেষণা এবং মান উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু 2020 তে কি করা হলো? এনইপি 2020 তে একক নিয়ন্ত্রণ এইচইসিআই 4 বছরের বহুমুখী স্নাতক কোর্স। এই 4 বছরের বহুমুখী স্নাতক কোর্স নিয়ে আমি কথা বলবো পরবর্তীতে, সমস্তগুলো যখন আমি আলোচনা করব। চলো, এরপরে এনইপি 2020 মূল উদ্দেশ্য এবং লক্ষ্যগুলোকে আমরা দেখে নেব। এই যে এনইপি 2020 নিয়ে আসা হলো, সকলের তো একটা মূল উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে। কি লক্ষ্য নিয়ে আসা হলো বা কেন নিয়ে আসা হলো? প্রথমত 2030 সালের মধ্যে প্রাক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শতভাগ মোট তালিকাভুক্তর অনুপাত অর্জন, অর্থাৎ গ্রোস এনরোলমেন্ট রেশিও হচ্ছে 100% পৌঁছানো। অর্থাৎ বিদ্যালয়ে সবাইকে আসতে হবে এবং বিদ্যালয়ে সবাইকে নাম অন্তর্ভুক্ত করতে হবে এই প্রাক বিদ্যালয় থেকে একদম মাধ্যমিক পর্যন্ত। এটা সেটাকে নিয়ে যাওয়া 100%। মানে সোজা বাংলায় বলতে গেলে কি হচ্ছে? সোজা বাংলায় বলতে গেলে আমাদের লিটারেসি রেটটা 100%-এ নিয়ে যাওয়া, এটাই হচ্ছে প্রাথমিক লক্ষ্য। 2030 সালের মধ্যে এটা করার কথা বলা হয়েছে এবং 2035 সালের মধ্যে উচ্চশিক্ষায় এটা কি করা হবে? গ্রোস এনরোলমেন্ট কত করা হবে? জিইআর মানে গ্রোস এনরোলমেন্ট রেট কত করা হবে? রেশিও কত করা হবে? 26.3% থেকে বাড়িয়ে 50%-এ উন্নীত করা। মানে বর্তমানে জিইআর হচ্ছে 26.5% এবং সেটা 2035 সালে বাড়িয়ে কত? 50%-এ উন্নীত করা, এটা হচ্ছে লক্ষ্য। 2025 সালের মধ্যে প্রাথমিক স্তরের প্রতিটি শিশুর মধ্যে প্রাথমিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান নিশ্চিত করা, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি নিশ্চিত করা 2025 সালের মধ্যে এটা রাখা হয়েছিল। তারপরে কি? মুখস্থ বিদ্যার পরিবর্তে ধারণাগত বোঝাপড়া ও যোগ্যতা ভিত্তিক শিক্ষা এর উপর গুরুত্ব প্রদান। মানে মুখস্থ পরিবর্তে কি করা হচ্ছে? কনসেপচুয়াল যে ধারণা, কনসেপ্ট বোঝা, আন্ডারস্ট্যান্ড করা এবং সেটা সম্পর্কে সার্বিক জ্ঞান অর্জন করা, মুখস্থ বিদ্যার পরিবর্তে এইদিকে ধ্যান দেওয়া হচ্ছে। আর কি করা হচ্ছে? বিদ্যালয় শিক্ষায় জাতীয় শিক্ষা গবেষণা পরিষদ কর্তৃক জাতীয় পাঠ্যক্রম প্রণয়ন, এনসিইআরটির দ্বারা কি করা হবে? এনসিএফ তৈরি করা হবে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। এনসিএফ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, মানে এনসিইআরটির দ্বারা কি করবে? এনসিএফ তৈরি হবে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি হবে। আর জিডিপি এর 6% শিক্ষা খাতে বরাদ্দের লক্ষ্যমাত্রা নির্ধারণ। যদি শিক্ষা খাতে বরাদ্দ বেশি না হয়, জিডিপির বরাদ্দ বেশি না হয়, তাহলে শিক্ষাকে সার্বিক পরিকাঠামো দিক থেকে শুরু করে গবেষণাগত দিক থেকে শুরু করে ডেভেলপ হওয়া মুশকিল আছে। তো এই সার্বিক ডেভেলপমেন্টের জন্য জিডিপির 6% শিক্ষা খাতে খরচের কথা বলা হচ্ছে কিসের? এনইপি 2020-তে। এরপরে আমরা আসি এনইপি 2020-র 5টি স্তম্ভের কথা বলবো। এই এনইপি 2020-তে 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। সেই স্তম্ভগুলোকে যদি আমি এক একটা করে স্তম্ভ আঁকি, এরকম করে যদি আমি একটা স্তম্ভের উপরে আঁকি, তো এখানে 5টা স্তম্ভ আমরা দেখতে পাবো এবং প্রতিটি স্তম্ভে যদি আমরা একটা করে 1 2 3 4 5 প্রতিটি স্তম্ভে যদি আমরা একটা করে লেটার রাখি, তাহলে আমি দেখতে পাবো এটাকে বলবো এ, এটাকে বলবো ই, এটাকে বলবো কিউ, এটাকে বলবো এ এবং এটাকে বলবো এ। তাহলে কি হবে? এ ই কিউ এ ই, এ এ, এটা হচ্ছে স্তম্ভের মনে রাখার মূল সূত্র। এ মানে কি? এ মানে হচ্ছে অ্যাক্সেস। এ মানে কি থাকবে? এর ফুল ফর্ম হচ্ছে কি? অ্যাক্সেস, মানে প্রবেশাধিকার থাকবে, সবার কি থাকবে? অ্যাক্সেস থাকবে। ডবল সি ই হবে, ফুল হলো এ শেষে অ্যাক্সেস থাকবে। অ্যাক্সেস ব্যাপারটা কি হলো? সবার প্রবেশাধিকার থাকবে, এ অ্যাক্সেস হবে। ই মানে কি হবে? ইকুইটি থাকবে, মানে হচ্ছে সমতা থাকবে।
ইকুইটি থাকবে, সমতা থাকবে। কিউ এর কি হবে? কোয়ালিটি মেনটেন করা হবে, কোয়ালিটি থাকবে। আর এ থাকবে কি? অ্যাফোর্ডেবিলিটি থাকবে। শিক্ষার জন্য প্রচুর খরচা হবে, বাবা মা করতে পারবে না, সেরকম নয়, অ্যাফোর্ডেবিলিটি থাকবে। এন্ড এতে কি থাকবে? অ্যাকাউন্টেবিলিটি থাকবে। এই পাঁচটি স্তম্ভের উপর পুরো শিক্ষার যে পরিকাঠামোটা দাঁড়িয়ে আছে। তাহলে অ্যাক্সেস থাকবে, ইকুইটি থাকবে, কোয়ালিটি থাকবে, অ্যাফোর্ডেবিলিটি থাকবে এবং অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আমাদের মনে রাখার সহজ পদ্ধতি কি? পাঁচটি পিলারের AEQAA, AEQAA, এই পাঁচটি পিলার তোমাদেরকে মনে রাখতে হবে। এবং ভিশন কি? আমাদের জাতীয় শিক্ষানীতির অ্যাকচুয়ালি ভিশনটা কি? ভিশনটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির উপর দাঁড়িয়ে বা ভারতীয় যে মূল সংস্কৃতিকে মানে গ্রথিত মূলে ভারতের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির উপর দাঁড়িয়ে বিশ্ব মানচিত্রে শিক্ষা ব্যবস্থায় ভারতের জায়গা করে নেওয়া, এটাই হচ্ছে মূল ভিশন। তাহলে মূল ভিশনটা কি দেখবো? নীতির ভিশন হলো ভারতীয় মূল্যবোধের গ্রথিত অথচ বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। মানে মূল্যবোধটা হবে আমাদের ভারতের সংস্কৃতি, ভারতের কালচার, ভারতের ধর্ম, ভারতের যে নিজস্বতা, সেই তার উপর দাঁড়িয়ে, মানে ভারতের মূল রুটের উপর দাঁড়িয়ে কি হবে? বিশ্ব মানচিত্রে জায়গা করে নেওয়া, মানে আমাদের নিজস্বতাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। এবং তার সঙ্গে কি করা? ভারতকে একটি সমতা ভিত্তিক ও প্রাণবন্ত জ্ঞান ভিত্তিক সমাজে রূপান্তরিত করা, নলেজ সোসাইটিতে রূপান্তরিত করা হচ্ছে অন্যতম একটা উদ্দেশ্য এই জাতীয় শিক্ষানীতি 2020। তাহলে জাতীয় শিক্ষানীতি পাঁচটি স্তম্ভ এবং ভিশন সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যাব, দেখব নতুন পাঠ্যক্রমিক কাঠামো। আমাদের যে নতুন কাঠামোটা এসেছে, আগে কি ছিল? 10+2 ছিল, দেখানো হয়েছে, আমি একটু আগেই বলছিলাম আগে 10+2 ছিল। এই 10+2টাকে বাদ দিয়ে এখন কি করা হলো? 5+3+3+4 এলো। 5+3+3+4 তোমাদের মনে রাখতে একটু অসুবিধা হতে পারে। 534 মনে রাখবে 534 এবং একটা 3 এক্সট্রা, তাহলে 5+3+3+3, 5+3+3+4। আমি আরেকবার লিখে দিচ্ছি, যত দেখবে তত মনে রাখতে তোমাদের সুবিধা হবে। 5+3+3+4, এটা হচ্ছে তোমার আমাদের বর্তমানে কাঠামোটা। তো 5 মানে ব্যাপারটা কি দাঁড়ালো? 5 বছর। 5 ব্যাপারটা কি দাঁড়ালো? কবে ভর্তি হচ্ছে একটা বাচ্চা? একটা বাচ্চা 3 বছর বয়সে ভর্তি হচ্ছে। আগে কি হতো? একটা বাচ্চা 6 বছর বয়স, আমি আরো একবার বলে দিচ্ছি, আগে একটা বাচ্চা 6 বছর বয়সে ভর্তি হতো, দিয়ে তার মাধ্যমিক দিতে দিতে শুরু হয়ে যেত, বয়স হয়ে যেত 16 বছর। কারণ 10 বছর পড়তে হতো, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 10 বছর পড়তে হতো, মাধ্যমিক দিত 16 বছর বয়সে। এবং সে বাচ্চাটি এইচএস কত বছর বয়সে? 18 বছর বয়সে। তাহলে তার এইচএস কমপ্লিট হতে কত বছর সময় লাগতো? 18 বছর। এখানে আমরা দেখব কত বছরে সে ভর্তি হচ্ছে। দেখো প্রথমে কত? 3 বছর বয়সে সে ভর্তি হচ্ছে। এই প্রথম যে স্তরটাকে বলা হবে 5+3+3 এর 5+3+3+4 এর প্রথম 5, এই স্তরটা 5 স্তরটা কবে থেকে শুরু হচ্ছে? এই 5 স্তরটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল স্টেজ বা ভিত্তিমূলক স্তর বলা হয় এটাকে। এই স্টেজটাকে বলা হয় ফান্ডামেন্টাল স্টেজ বা ভিত্তিমূলক স্তর। এই ফান্ডামেন্টাল স্টেজ বা ভিত্তিমূলক স্তরে একটা বাচ্চা পড়বে কতদিন? 5 বছর। এবং তার সেই পড়াশোনাটা কবে থেকে শুরু হবে? তার বয়স যখন 3 বছর, 3 বছর বয়স থেকে তার পড়াশোনাটা শুরু হবে। এবং এই ফান্ডামেন্টাল স্টেজে পড়াশোনা কমপ্লিট হবে কত বছর বয়সে? তার বয়স যখন গিয়ে দাঁড়াবে 8 বছর। মানে 3 বছরে সে ভর্তি হবে, 8 বছরে গিয়ে সে দাঁড়াবে। আচ্ছা 3 বছর বয়সে একটা বাচ্চা কি পড়বে? একটা বাচ্চা, এটা বোকামি মনে হচ্ছে না? না, বোকামি নয়। কারণ কি? একটা বাচ্চা যখন 3 বছর বয়সে সে যাবে, সে পড়তে যাবে না। সে অঙ্গনারী স্কুলে খেলতে যাবে, বাচ্চাদের সঙ্গে মজা করতে পারবে, একটু নাগরদোলায় দুলবে, পরিবেশের সঙ্গে পরিচয় হবে, পড়াশোনার সে একটা কবিতা শিখলো, একটা গান শেখার চেষ্টা করলো, তার বিভিন্ন দিকে আগ্রহ জন্মাবে। সে বই নিয়ে পড়বে না, সে বই নিয়ে এই পড়ো এরকম নয়।
তার সঙ্গে সে দু একটা লেটার শিখলো, ধীরে 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 সঙ্গে কি হলো, স্কুলের সাথে পড়াশোনার সাথে সে তার সম্পৃক্ততা বাড়লো এবং তার প্রথম থেকে কি হবে, মানসিক বিকাশটা ভালো হবে এবং মানসিক বিকাশটা ভালো করানোর একটা প্রচেষ্টা সে প্রথম থেকে শুরু হবে। ওই জন্য 3 বছর থেকে তাকে কি করা হবে, অঙ্গনওয়াড়িতে পাঠানো হবে অথবা প্রি প্রাইমারি একটা স্কুলে পাঠানো হবে এবং সেখানে কি করবে, 3 বছর পড়বে, অঙ্গনওয়াড়িতে 3 বছর পড়বে। অঙ্গনওয়াড়িতে 3 বছর যখনই হয়ে যাবে, তাহলে 3 বছর যদি অঙ্গনওয়াড়ি পড়ে, 3 থেকে 3 বছর মানে 6 বছর চলে গেল, অঙ্গনওয়াড়িতে 6 বছর হয়ে গেল এবং ক্লাস 1 ও ক্লাস 2, ক্লাস 1 আর ক্লাস 2 এই 2 বছর কি করবে, মানে 7 বছর আর 8 বছর, মানে 7 বছরে 1 এ পড়বে, 8 বছরে গিয়ে 2 এ পড়বে, মানে 8 বছরে যখন তার বয়স হবে তখন তার 2 কমপ্লিট হয়ে যাবে একটা বাচ্চা। এবার তাহলে কি সেখানে কোথায় পড়বে, অঙ্গনওয়াড়ি এবং প্রি স্কুলে পড়বে, গ্রেড 1 2 সেখানে কমপ্লিট হয়ে যাবে। যখন 8 বছর বয়স তখন তার ক্লাস 2 এ সে কমপ্লিট হয়ে যাবে। কিভাবে পড়বে সে, খেলা ভিত্তিক প্লে বেসড পড়াশোনা করবে, কার্যকলাপ ভিত্তিক পড়াশোনা করবে, অ্যাক্টিভিটি বেসড পড়াশোনা করবে এবং এখানে কদিন থাকবে, 5 বছর বলা হলো, এটি 5 বছর থাকবে, এই জন্য এটাকে 5 বলা হলো। ঠিক আছে, তাহলে তার বয়স, তার মানে তার বয়স কত হলো, 8 বছর হলো, 5 বছর সেখানে পড়ার পর 3 বছর থেকে ভর্তি হলো, 5 বছর এখানে পড়লো, তার বয়স দাঁড়ালো 8 বছর। এরপরে 8 বছর বয়স থেকে তার শুরু হবে প্রিপারেটরি স্টেজ, মানে হচ্ছে প্রস্তুতিমূলক স্তর। প্রিপারেটরি স্টেজটা কি, এই স্টেজে বা এই প্রস্তুতিমূলক স্তরে শুরু হবে 8 বছর বয়স থেকে 11 বছর বয়স পর্যন্ত, 3 বছর পড়বে, মানে ক্লাস 2 পর্যন্ত আমাদের 8 বছর হয়ে গেছে, তাহলে যদি আরো 3 বছর পড়ে তাহলে কত হবে, 2 3 4 and 5, মানে ক্লাস 5 এসে উঠে যাবে। এই প্রস্তুতিমূলক স্তরে সে দাঁড়াবে কোথায়, ক্লাস 5 এ, 3 to 5 পর্যন্ত সে পড়বে এবং এখানে ক বছর পড়লো, 3 বছর পড়লো, তাহলে প্রথমে পড়লো 5 বছর, তারপরে পড়লো 3 বছর এবং 3 বছরে গিয়ে কি তার 5 কমপ্লিট হলো। এখানে সে মূলত কি কি পড়বে, কথ্য ভাষা পড়বে, পঠন লিখন শিখবে, পড়া এবং লেখা সেখানে শিখে যাবে, তার সংখ্যা জ্ঞান এখানে হয়ে যাবে, সে বিজ্ঞান কি জিনিস তার সাথে পরিচিত ঘটে যাবে, গণিত কি জিনিস তার সাথে পরিচিত ঘটবে, সমাজ বিজ্ঞানের ভিত্তি কি সেটা পরিচিতি তার ঘটবে এবং আধা কার্যকলাপ ভিত্তিক সেমি অ্যাক্টিভিটি বা ডিসকভার বেস কার্যক্রম সেখান থেকেই শুরু হয়ে যাবে। কারণ এই শিক্ষা ব্যবস্থাটাকেই অ্যাক্টিভিটি বেস করা হয়েছে, মুখস্থ বিদ্যা বেস করা হয়নি, এই শিক্ষা ব্যবস্থাটাকে আন্ডারস্ট্যান্ডিং বেস করা হয়েছে। তাই কি হলো, সেখানে গিয়ে তার 5 বছর যখন ক্লাস 5 যখন সে কমপ্লিট হয়ে গেল, সে ভাষা শিখে গেল, লেখা শিখে গেল, পড়তে শিখে গেল, বিজ্ঞান গণিত এবং সোশ্যাল স্টাডির সঙ্গে সঙ্গে একটু করে শিখে গেল, তার একটা সার্বিক ধারণা চলে এলো। সে 3 বছর থেকে পড়ছে, আজকে তখন তার বয়স কত দাঁড়ালো, 3 বছরে সে ভর্তি হয়েছে, যখন তার ক্লাস 5 এ গেল তখন তার বয়স কত দাঁড়ালো, তার বয়স দাঁড়ালো 11 বছর। 8 বছর বয়সে তার প্রাইমারি কমপ্লিট হয়ে গেছে এবং তখন এখন তার বয়স দাঁড়ালো 11 বছর। এরপরে কি আসবে, মিডল স্টেজ আসবে, মধ্যস্তর। তাহলে মধ্যস্তর কবে থেকে শুরু হচ্ছে, 11 বছর বয়স থেকে শুরু হবে এবং 11 বছর বয়স থেকে শুরু গিয়ে কোথায় শেষ হবে, 14 বছর বয়সে গিয়ে শেষ হবে। এই 14 বছর বয়সে গিয়ে শেষ হচ্ছে কি মিডল স্টেজ এবং এই 14 বছর বয়সে সে তাহলে আর কতদিন পড়বে, আরো 3 বছর পড়বে, এখানে 11 থেকে 14 আরো 3 বছর সে এখানে পড়বে এবং এখানে 6 থেকে পড়বে 8 পর্যন্ত, ক্লাস 6 7 and 8, এই 3 বছর এই মধ্য স্তরে সে কমপ্লিট করবে। তাহলে এখানে সে কি কি শিখবে একটা বাচ্চা, এখানে শিখবে বিমূর্ত ধারণা, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট সম্পর্কে সে ধারণা পারবে, বিষয় ভিত্তিক শিক্ষণ যেমন বিজ্ঞান গণিত শিল্প সমাজ বিজ্ঞান মানবিক বিষয়, বৃত্তিমূলক শিক্ষার সংস্পর্শ এখান থেকেই তাকে দেওয়া হবে। বৃত্তিমূলক শিক্ষা মানে কি, ভোকেশনাল ট্রেনিং, মানে কি সে শুধু কি বই মুখস্থ করবে না, এখানে বলা হচ্ছে তার কর্মের জন্য, ভবিষ্যতের জন্য এখন থেকে তাকে প্রস্তুতি শুরু হতে হবে। কার হয়তো এআই এর প্রচুর নেশা, তাকে এআই সম্পর্কে দিতে হবে, এআই কি, এআই জিনিসটা কি, এআই সম্পর্কে তার রিসার্চের ধারণা বা এআই নিয়ে তাকে সে ধারণা সে দেবে। কারো হয়তো কোনো ছবি আঁকাতে খুব আকর্ষণ আছে, সে ছবি আঁকলো, কারো হয়তো ঝুড়ি বোনাতে আকর্ষণ আছে, বাঁশের বেত নিয়ে ঝুড়ি বোনা হয়, কারো হয়তো অন্যান্য কাজে আকর্ষণ আছে, কাঠের কোনো কাজে আকর্ষণ আছে, সে সেগুলো করবে।
এই যে তার কি করা হবে, ভোকেশনাল ট্রেনিং, তার কারো ইলেকট্রিশিয়ান হওয়ার খুব শখ, সে সেগুলো নিয়ে কাজ করবে। মানে কি পড়াশোনার সাথে সাথে কি হবে, ভোকেশনাল ট্রেনিংটাও তার শুরু হয়ে যাবে। তখন থেকে এই বৃত্তিমূলক শিক্ষাটাও শুরু হয়ে যাবে। কারণ কি, কারণ ভবিষ্যতে যাতে তাকে বেকার বসে থাকতে না হয়, সে তার নিজের পছন্দ মতো বিষয়গুলিতে পছন্দ মতো ফিল্ডে সে কাজ করে খেতে পারে। এটাই হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য। তাহলে কি করা হলো, মধ্যস্তরে কি করা হলো, 14 বছর পর্যন্ত শুরু হলো, সে সমগ্র বিষয়গুলো যেমন পড়লো, তার সঙ্গে সঙ্গে শুরু হলো বৃত্তিমূলক শিক্ষা। তখন তার বয়স কত গিয়ে দাঁড়ালো, তার বয়স গিয়ে দাঁড়ালো 14 বছর। মানে আমরা 3টে স্টেজ দেখতে পেলাম। তাহলে কি কি স্টেজ দেখতে পেলাম, ভিত্তিমূলক স্তর দেখতে পেলাম, প্রস্তুতিমূলক স্তর দেখতে পেলাম এবং মধ্য স্তর দেখতে পেলাম। মানে 5+3+3 আমাদের কমপ্লিট হয়ে গেল। পরে 5+3+3 যদি কমপ্লিট হয়ে যায়, এই 3টি যদি কমপ্লিট হয়ে যায়, পরে রইল কে, পরে রইল 4। তাহলে কি করতে হয় তাকে, আরো 4 বছর এখন তার বাকি রয়েছে। এই 4 বছরটাকে আমরা কি বলবো, এই 4 বছরটাকে আমরা বলবো মাধ্যমিক স্তর বা সেকেন্ডারি স্টেজ। এবং কখন শেষ হয়েছে, 14 বছরে শেষ হয়েছে। তাহলে 14 বছর প্লাস 4 বছর কত হবে, এখনো এখানে 4 বছর যদি পড়ে, তাহলে তার বয়স গিয়ে দাঁড়াবে 18 বছর। যখন সে মাধ্যমিক স্তর কমপ্লিট করবে, তখন তার বয়স গিয়ে দাঁড়াবে 18 বছর। মানে সেকেন্ডারি স্টেজে 14 থেকে 18 বছর পর্যন্ত। এবং এখানে সে কি করবে, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত পড়বে। তার মানে স্কুল জীবন তার শেষ। এখানে এসে তার স্কুল লাইফ, স্কুল লেভেল তার শেষ হয়ে যাবে। বহু বিষয়ক মাল্টিডিসিপ্লিনারি অধ্যয়ন করবে সেখানে, বিষয় নির্বাচনে নমনীয়তা থাকবে, ফ্লেক্সিবিলিটি থাকবে। মানে কি, আগে কি করা হতো, 10+10 যখনই পাস করা হতো, তখন তার কি করা হতো, বিষয় নির্বাচনের ফ্লেক্সিবিলিটি ছিল না। তোমাকে হয় আর্টসে যেতে হবে, হয় আর্টসে যেতে হবে, না হলে সায়েন্সে যেতে হবে, না হলে তোমাকে কমার্সে যেতে হবে। তাহলে কি যেতে হবে, এই যে তোমার একটা বাধা দিয়ে দিয়েছে, তোমার এর মধ্যে যেতে হবে। আর্টসে নিলে তুমি আর্টসের বিষয়গুলো পড়তে পারবে, সায়েন্সে গেলে সায়েন্সের বিষয় পড়তে পারবে, কমার্সে গেলে কমার্সের বিষয় পড়তে পারবে। কিন্তু কারো আবার ম্যাথ ভালো লাগে, ভূগোল ভালো লাগে, তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্স ভালো লাগে, তাহলে তিনটেই মিলে ঝুলে ভালো লাগছে তার। তাহলে সে কি করবে, তিনটে কি নিয়েই সে পড়তে পারবে। মানে এই বাধা ধরা আর্টস সায়েন্স কমার্সের ব্যাপারটা থাকলো না। এটা কি করা হলো, এটা কেটে দেওয়া হলো। এবং বাচ্চাদের মধ্যে আরো ফ্লেক্সিবিলিটি দেওয়া হলো। তোমার পছন্দের সাবজেক্ট গুলোকে নিয়ে তুমি পড়ো। কেউ হয়তো কমার্স ভালোবাসে কিন্তু সে ম্যাথ ভালোবাসে না, ফিজিক্স ভালোবাসে না বা কেমিস্ট্রি ভালোবাসে না, সে নাই নিতে পারে তখন। তার মানে কি হবে, তার ফ্লেক্সিবিলিটি দেওয়া হলো, সে নিজের পছন্দ মতো সাবজেক্ট সে নির্বাচন করতে পারবে। তুমি আর্টসের বলে আর্টসের সাবজেক্ট চুজ করতে হবে, সায়েন্স মানে সায়েন্সের সাবজেক্ট চুজ করতে হবে, কমার্সের মানে কমার্সের সাবজেক্ট চুজ করতে হবে, এরকম ব্যাপার আর থাকলো না। তাহলে কি হলো, ফ্লেক্সিবিলিটি দেওয়া হলো, গভীর সমালোচনামূলক চিন্তনের ব্যাপার দেওয়া হলো, 2 পর্বে বিভক্ত করা হলো, গ্রেড 9 10 বিভক্ত করা হলো। দেখবে আগের দিন ক্লাসটা আমি পড়াচ্ছিলাম তোমাদের লার্নিং বাই ডুইং। এই লার্নিং বাই ডুইং মেথডটা এখানে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। মানে কি, কাজের মধ্য দিয়ে শিক্ষা। আগের ক্লাসে আমি দেখবে যে প্যাডাগজির ক্লাস নিয়েছিলাম, সোশ্যাল স্টাডিজ এর প্যাডাগজির ক্লাস, সেখানে আমি দেখবে দীর্ঘ আলোচনা করেছি আমাদের অ্যাপে যে ক্লাসটি রয়েছে। তো আপার প্রাইমারি যে সমস্ত ক্লাস চলছে, আর আমাদের এই ক্লাসটি যারা দেখবে তাদেরকে বলে রাখি, এরা ইউটিউবেও যাবে, ইউটিউবে যারা দেখছো তাদেরকে বলে রাখি, আমাদের আপার প্রাইমারি ক্লাস সার্বিকভাবে চলছে। সেখানে কি কি রয়েছে, সমস্ত ক্লাস আমরা সপ্তাহে 5 দিন ক্লাস হচ্ছে, খুব অল্প একটা মিনিমাম ফিজে। আমাদের 3 মাসে আমরা একবারে ফিজ নিচ্ছি 1000 টাকা মাত্র। এবং সেখানে প্রতিদিন আলাদা আলাদা টিচাররা ক্লাস করছেন সপ্তাহে 5 দিন। তার সাথে সাথে সমস্ত টেস্ট, সমস্ত স্টাডি মেটেরিয়ালস, সমস্ত কিছু আমাদের অ্যাপে ডাউনলোড করা থাকছে, আপলোড করা থাকছে। এবং সমস্ত ক্লাস অ্যাপের মধ্যেই রয়েছে। যখন খুশি যে কোনো ক্লাস, প্রিভিয়াস ক্লাসগুলিও দেখা যাবে, যখন খুশি দেখা যাবে। তার সাথে সাথে কি করা হবে, টেস্ট দেওয়া হবে। টেস্ট কিভাবে দেওয়া হবে, আমাদের টেস্ট যেগুলো আসছে, যে কোনো লিঙ্কে ক্লিক করে সেই টেস্টগুলোকে এখন দেওয়া হবে, এবং সেই ব্যবস্থা আমাদের চলে আসছে। তাহলে খুব অল্প ফিজের মধ্যে একটা সার্বিক বা কম্প্যাক্ট প্রিপারেশনের জন্য তোমরা আমাদের ইউনিক টিচার্স অ্যাপ থেকে ঘুরে আসতে পারো, যেটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা ইউনিক টিচার্স অ্যাপসটি ইনস্টল করবে এবং সেখান থেকে আমাদের ক্লাস দেখে আসতে পারো, সেখানে ক্লাস দেখতে পাবে, বা আমাদের চ্যানেলে তোমরা ক্লাস দেখতে পাবে। তো সেগুলোকে তোমরা দেখে এসে তারপর তোমাদের নোটস দেখতে পাবে, সমস্ত কিছু দেখতে পাবে, ফ্রি নোটস গুলো দেখতে পাবে, কিছু ডেমো রাখা হয়েছে, সেগুলো দেখে তোমরা পছন্দ মতো সেখানে ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারবে। আরো যদি তোমাদের কিছু কোয়ারি থাকে, আমাদের এই ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারবে।
দেখো প্রাচীন আগের সময়ে গুরুত্বপূর্ণ কি পার্থক্য দেখবো। আগের যে শিক্ষা ব্যবস্থা ছিল এনপিই, তাহলে দেখবে আগের শিক্ষা ব্যবস্থাটাকে কি বলা হতো এনপিই। বর্তমানে এনপিই দুটোই ছিল 1968 and 1986, আর বর্তমানটাকে কি বলা হচ্ছে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। পার্থক্যটা কি রয়েছে? পার্থক্য হচ্ছে পুরনো 10+2+3 কাঠামোর প্রাক বিদ্যালয় শিক্ষা আনুষ্ঠানিক কাঠামোর বাইরে ছিল, কিন্তু নতুন 5+3+3+4 কাঠামো ফাউন্ডেশন স্টেজের প্রথম 3 বছর থাকছে। দেখো আগেকার আগে যেটা ছিল, আগে কি ছিল, শিক্ষে গিয়ে ভর্তি হচ্ছে, ডাইরেক্ট শিক্ষে গিয়ে ভর্তি হচ্ছে। এই যে শিক্ষার নিচে যেটা রয়েছে লাস্ট 3 বছর সে বাড়িতে কি করছে, পড়ছে না পড়ছে, কোনো খোঁজ খবর থাকলো না। মানে কি, কিন্তু বর্তমান সময় কি বলা হচ্ছে, তার শুরু হচ্ছে থেকে শুরু হচ্ছে, মানে এটাই হচ্ছে মূল পার্থক্য। 3 বছর যখন বয়স তখন থেকে শুরু হয়েছে, এবং সেখানে শেষ হচ্ছে কত বছর বয়সে, সে এখানে গিয়ে 3 বছর থেকে একদম 5 বছর পড়ছে, 8 বছর বয়সে গিয়ে শেষ হচ্ছে। এটাই হচ্ছে মূল পার্থক্য। এরপরে আমরা দেখব অন্যান্য গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন কি করা হলো। ত্রিভাষা সূত্র নিয়ে আসা হলো। অন্তত গ্রেড 5 পর্যন্ত সম্ভব হলে গ্রেড 8 পর্যন্ত শিক্ষার মাধ্যমে মাতৃভাষা ও স্থানীয় ভাষা আঞ্চলিক ভাষায় রাখার সুপারিশ। মানে প্রাথমিক অবস্থায় শিক্ষা ব্যবস্থাটা আঞ্চলিক ভাষায় অথবা মাতৃভাষায় রাখার সুপারিশ করা হয়েছে। গ্রেড 6 থেকে বৃত্তিমূলক শিক্ষা, ভোকেশনাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন সম্পর্কে আমি বললাম যে বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশনের কথা বলা হলো। এর সংযুক্তিকরণ হবে, তার মধ্যে ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া কি রয়েছে, গ্রেড 6 থেকে 8 এর জন্য 10 দিনের ব্যাগলেস ডে। আমরা কি করি, মূলত স্কুল যাই কেন, ব্যাগ নিয়ে বই খাতা নিয়ে পড়তে যাই, কিন্তু সেই দিন 10 এমন বছরে 10 দিন 6 থেকে 8 এ যারা পড়বে তাদের ব্যাগলেস ডে হবে। মানে তারা বই খাতা নিয়ে যাবে না, অ্যাক্টিভিটি বেস কাজকর্ম করানো হবে, সেখানে ভোকেশনাল কাজকর্ম করানো হবে, তার হাতের কাজ করানো হবে, সে যেগুলোকে ভালোবাসে, বা বিভিন্ন রকমের এই ভোকেশনাল ট্রেনিং দেওয়া হবে, এইসব করা হবে। মানে বই ব্যতিরিকে অ্যাক্টিভিটি বেস কাজ করানো হবে। লার্নিং বাই ডুইং যে কথাটা বললাম, এইটা করানো হবে। মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য এই কঠোর বিভাজন তুলে দিয়ে বিষয় নির্বাচনে সম্পূর্ণ নমনীয়তা দেওয়া হবে। এছাড়া কি, ইয়েস, এইখানটা দেখো খুব ভালো জিনিস, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষক শিক্ষা ও টেট এসএলএসটি সম্পর্কিত পরিবর্তন। মানে ব্যাপারটা কি, এই যে তোমরা টেট পরীক্ষা দেবে, যারা এসএলএসটি পরীক্ষা দেবে, তাদের কি পরিবর্তন নিয়ে আসা হলো। আগে কি করা হতো, গ্রাজুয়েশন কমপ্লিট করলে 3 বছর ধরে গ্রাজুয়েশন কমপ্লিট করলে, তারপরে প্লাস 2 বছরে কি করবে, 2 বছর ধরে বিএড করলে, দিয়ে তারপরে তোমরা কি করতে পারছো, টেটে বসতে পারছো, তারপরে তোমরা এসএলএসটি তে বসতে পারছো, এসএলএসটি তে বসতে পারছো। কিন্তু বর্তমান সময়ে কি করা হচ্ছে, আইটিইপি নিয়ে আসা হয়েছে, ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে। কেউ চাইলে হয়তো সে শিক্ষক হবে, তার প্রথম থেকে খুব মনোবাসনা সে শিক্ষক হবে, তাহলে সে কি করবে, আইটিইপি তে ভর্তি হয়ে যাবে। আইটিইপি তে ভর্তি হওয়া মানে কি, সে একই সঙ্গে 4 বছর ধরে এই কোর্সটাকে তাকে করতে হবে। 4 বছরে পরে সে একই সঙ্গে তার ট্রেনিং প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেল, তার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, মানে তার ট্রেনিংও হয়ে গেল, তার গ্রাজুয়েশনও হয়ে গেল। আর আগে আমাদের কি করতে হতো, 3 বছর গ্রাজুয়েশন করতে হতো, আলাদা করে ট্রেনিং করতে হতো, দিয়ে 5 বছর লাগতো। তাহলে এখানে কি হয়ে গেল, 4 বছরে 1 বছর কমে গেল। যারা শিক্ষক হতে চাইবে তাদের জন্য কি হয়ে গেল, তাহলে 1 বছর কমে গেল। খুব সহজেই সে 4 বছর গ্রাজুয়েশনে কমপ্লিট করে ফেললো, তার সঙ্গে ট্রেনিংও কমপ্লিট হয়ে গেল। সে এবার সোজাসুজি এসে কি করবে, পরীক্ষায় বসতে পারবে, টেটে বসতে পারবে, এসএলএসটি তে বসতে পারবে, এবং সে কি করবে, পরীক্ষা দিয়ে উত্তরাতে পারবে। তাহলে এটাকে কি বলা হবে, আইটিইপি, আইটিইপি ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম, আইটিইপি প্রবর্তন করা হলো। এটা এনইপি 2020 এর 5.5 এ অনুচ্ছেদে আছে। 4 ইয়ার ইন্টিগ্রেশন কোর্স বলা হয় এটাকে। তাহলে এখানে কি করা হবে, স্নাতক ডিগ্রি প্রদান করা হবে, এবং তাহলে এটি প্রচলিত 2+2 বছরের কাঠামো, স্নাতক প্লাস বিএড। তার মানে এখানে কি হবে, 4 বছরের মধ্যে স্নাতক হয়ে গেল, প্লাস তার কি হয়ে গেল, বিএড হয়ে গেল। তাহলে আইটিইপি তে কি যে কেউ ভর্তি হতে পারবে না। আইটিইপি তে ভর্তি হতে গেলে, এই ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে ভর্তি হতে গেলে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটার নাম কি, পরীক্ষাটার নাম হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নেবে ন্যাশনাল কমন এন্ট্রান্স
এন্ট্রান্স টেস্ট, এনসিইটি। এনসিইটি হচ্ছে ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট হবে, এবং এই টেস্টের মধ্য দিয়ে কি হবে, তাকে চান্স পেতে হবে। কোথায়? এবং এই টেস্টটা কে কন্ডাক্ট করবে? এনটিএ। এনটিএ মানে যাকে নিয়ে এতদিন ঝামেলা চললো, এই ককরোচদের আন্দোলন যেটা চললো, এনটিএ দুর্নীতির জন্য। নেট পরীক্ষাতে ভুরি ভুরি, নেট পরীক্ষা মনে হয় খুব স্বচ্ছ হয়, অনেক দুর্নীতি, প্রচুর ভুরি ভুরি দুর্নীতি হয়। বাকি পরীক্ষাগুলোতে প্রচুর দুর্নীতি হয়, এবং আমরা নিচে তো দেখলাম এগুলো সব এনটিএ কন্ডাক্ট করে এই পরীক্ষাগুলো। তো এনটিএ কন্ডাক্ট করবে ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট। আসলে এনটিএ এর পরিকাঠামো একদম খুব বাজে এবং দুর্বল। মাত্র দুটি, যেটা আমি শুনলাম এখনো পর্যন্ত, মাত্র দুটি ঘর নিয়ে এনটিএ চলে, এবং এনটিএ তে সমস্ত রকম করাপ্টেড লোকগুলো এখানে বসে থাকে, এজন্য এত করাপশন এখানে বসে রয়েছে। তো যাই হোক, তো যদি আমরা দেখতে পাই এনটিএ কি করবে, ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট নেবে, এবং সেখানে যারা চান্স পাবে তারা সেখানে ভর্তি হবে। 2024-25 সালে 23-24-এ প্রথম এটা শুরু হয়ে গেছে। 2023-24-এ 57টি প্রতিষ্ঠানে, 57টি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে, টিচার এডুকেশন ইনস্টিটিউটে এটি শুরু হয়ে গেছে অলরেডি। 23-24-এ শুরু হয়ে গেছে। এর পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষের সব জায়গাতেই এই আইটিইপি শুরু হবে। কিন্তু আইটিইপির একটা দুর্বলের জায়গা রয়েছে কি, এই যে সব জায়গায় পরিকাঠামো, আইটিইপি তো যদি হয় একসাথে, যদি এই কোর্সগুলো ইন্টিগ্রেটেড কোর্সটা যদি চালু করতে হয়, তার জন্য সেরকম উপযুক্ত শিক্ষক, উপযুক্ত পরিকাঠামো দরকার। কিন্তু ভারতবর্ষের সমস্ত জায়গাগুলিতে, গ্রাম্য অঞ্চল বা গ্রামের যে কলেজ বা বাকি অংশগুলোতে সামগ্রিক পরিকাঠামোর দুর্বলতার জন্য এই আইটিইপি কতটা কার্যকরী হবে বা কতটা ইমপ্লিমেন্ট করা যাবে সে নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ রয়ে গেছে। বেশ, তাহলে আইটিইপি বুঝতে পেরেছো কি জিনিস? এর আইটিইপির আমরা একটা বিবরণ দিয়েছি, বিষয় দিয়েছি, পূর্ণ রূপ দিয়েছি ছোট্ট করে বুঝে নেওয়ার জন্য। কিরকম? পূর্ণ রূপ হচ্ছে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম, আইটিইপি। এটা হচ্ছে 4টে স্তর রয়েছে, ফাউন্ডেশন স্টেজ রয়েছে, প্রিপারেটরি স্টেজ রয়েছে, মিডল স্টেজ রয়েছে, সেকেন্ডারি স্টেজ রয়েছে। যে কোনো একটিতে বিশেষীকরণ হতে হবে, এবং প্রবেশ পরীক্ষা হবে এনসিইটি নেবে, ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট, এনটিএ দ্বারা পরিচালিত হবে। সূচনার বছর হচ্ছে 2023-24 সাল, এটা মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ। 57টি প্রাথমিক প্রতিষ্ঠানে এটা সূচনা করা হয়। ন্যূনতম যোগ্যতা হওয়ার লক্ষ্য 2030। 2030-এর মধ্যে কি করতে হবে, এই আইটিইপি চালু হয়ে যাবে। এবং তখন কি করবে, 2030-এর মধ্যে যারা 4 বছরের কোর্স করে নেবে তারা সবাই মিলে গিয়ে কি করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। ধারাবাহিক পেশাগত উন্নয়ন, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, সিপিডি। এই জাতীয় শিক্ষানীতির দ্বারা শিক্ষকদের ডেভেলপমেন্টের জন্য এই সিপিডি করা হয়েছে। বার্ষিক প্রায় 50 ঘন্টার একটা ধারাবাহিক পেশাগত উন্নয়নের একটা কোর্স করানো হচ্ছে। শিক্ষকরা সবাই এখন মোবাইল নিয়ে পড়ছে, তোমরা দেখোনি হয়তো, যারা দেখেছে তারা বুঝতে পারবে। প্রাইমারি হোক, হাই স্কুলে হোক, সবাই একটা কোর্স করছে। কার? এই দীক্ষা অ্যাপে গিয়ে, দীক্ষা প্ল্যাটফর্মের মধ্য দিয়ে গিয়ে তারা কি করবে, 50 ঘন্টার একটা কোর্স করবে। প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। এরপরে কি আছে দেখো, এনসিএফটিই ও এনবিপিএসটি, এই দুটোকে জানতে হবে। এনসিএফটিই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন, শিক্ষক শিক্ষার পাঠ্যক্রম কাঠামো নির্ধারণ করে এনইপি 2020 এর সুপারিশ অনুযায়ী 2023 সালে এনসিটি কর্তৃক নতুন এনসিএফটিই 2023 প্রণীত হয়েছে, যা পূর্ববর্তী এনসিএফটিই 2009 কে প্রতিস্থাপিত করা হয়েছে। বেশ, আচ্ছা, তোমরা যদি মনে করো যে এই পিডিএফটা কি করে পাবো, যারা আমাদের স্টুডেন্ট ব্যতিরিক্ত, মানে আমাদের ইনস্টিটিউশনে যারা স্টুডেন্ট রয়েছে, আমাদের ক্লাসের সঙ্গে যারা যুক্ত রয়েছে, তারা ব্যতিরিক্ত যারা ইউটিউবে দেখবে, তারা কি করে পাবে? এটা তোমাদের সবার জন্য অ্যাভেলেবেল করা থাকবে আমাদের ইউনিক টিচার্স অ্যাপে, এটি আপলোড করা থাকবে। আপার প্রাইমারি ডেডিকেশন যে ব্যাচটি রয়েছে, সেই ব্যাচের মধ্যে এখানে যাবে, সেই ব্যাচের মধ্যে এটি সবার জন্য ওপেন করা থাকবে। এটি সেখান থেকে আমাদের ইউনিক টিচার অ্যাপটি ইনস্টল করবে, এবং সেই ব্যাচ থেকে সহজেই তোমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবে। এরপরে কি, এনবিপিএসটি, ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার, এনইপি 2020 শিক্ষকদের জন্য একটি অভিন্ন জাতীয় পেশাগত মানদণ্ড প্রণয়নের সুপারিশ করা হয়েছে। বেশ, এরপরে আমরা সরাসরি চলে আসবো যে মূল্যায়ন ও শিখন পদ্ধতির রূপান্তর করা হয়েছে।
এনইপি জাতীয় শিক্ষা ব্যবস্থায় যে মূল্যায়ন এবং শিখন পদ্ধতির রূপান্তর করা হয়েছে। 360 ডিগ্রি অ্যাসেসমেন্টের কথা বলা হয়েছে। 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট কি জিনিস? মানে একটা বাচ্চার সার্বিক যে অ্যাসেসমেন্ট করার কথা বলা হয়েছে। আমি আসবো, সেগুলোকে নিয়ে আসবো। তাহলে প্রথম কি করা হবে? পরখ করা হবে। এই পরখ নিয়ে কিন্তু মনে রাখতে হবে, পরখটা কি মনে রাখতে হবে। মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে পরখ। এটি হচ্ছে জাতীয় মূল্যায়ন কেন্দ্র। পরখের ফুল ফর্ম কি? পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। এই পরখের ফুল ফর্মটা পরীক্ষায় দিয়ে থাকে বা ধরে থাকে। তাহলে পরখ কি জিনিস হলো? এটি 2020 জাতীয় শিক্ষানীতির অনুচ্ছেদ নম্বর 4.4.1 বলা হয়েছে যে ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই পরখটা হচ্ছে একটা ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার, যার নাম কি হলো পরখ। পরখের ফুল ফর্ম কি হলো? পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। ফুল ফর্মটা মনে রাখতে হয়। জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদের একটি স্বাধীন এবং গঠনমূলক ইউনিট হিসেবে 4 ফেব্রুয়ারি 2023 তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে পরখ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। তাহলে পরখ কবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় সেটা আমাদেরকে মনে রাখতে হচ্ছে। এটি দেশের বিভিন্ন স্কুল বোর্ডের মূল্যায়ন পদ্ধতিতে ঐক্য ও মানদণ্ড স্থাপনের লক্ষ্যে কাজ করে এবং ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে ও স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে, ন্যাশ ও শ্যাসের মতো বৃহৎ পরিসরে অর্জন এবং সমীক্ষা পরিচালনা করে। তাহলে পরখ বুঝতে পেরেছো আশা করি। এরপরে কি বলেছে এখানে? 360 ডিগ্রি একটা সামগ্রিক অগ্রগতি কার্ডের কথা বলা হয়েছে। 360 ডিগ্রি কি? 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট কি? একটা অ্যাসেসমেন্টের মধ্যে যখন সমস্ত কিছু ঢুকে যায়, যেমন কগনিশন ডেভেলপমেন্ট, সোশিও ইমোশনাল এবং সাইকোমোটর, এই সমস্ত অ্যাসেসমেন্ট গুলো চলে আসে, তখন সেগুলোকে বলা হয় 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট। প্রচলিত পরীক্ষা ভিত্তিক মূল্যায়ন এর পরিবর্তে এনইপি 2020 নিয়মিত এবং গঠনমূলক মূল্যায়নের উপর জোর দেয়। তাহলে রোজ সিসি কন্টিনিউয়াস যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক ছিল, আমরা দেখেছি সেখানে যে বারবার মানে একটা বাচ্চাকে দীর্ঘদিন ধরে লক্ষ্য রাখা হয়, তার অ্যাক্টিভিটি, তার কাজকর্ম, এবং তারপরে তার মূল্যায়ন করা হয়। তো সেই মূল্যায়নের উপর বেশি করে জোর দেওয়া হয়। এর লক্ষ্যে পরখ প্রতিটি শিক্ষার জ্ঞানীয়, মানসিক, সোশিও ইমোশনাল এবং দৈহিক সাইকোমোটর এই 3টি ক্ষেত্রে অগ্রগতি নথিভুক্ত করার জন্য 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রাম কার্ড তৈরি করেছে। তাহলে 360 ডিগ্রি হলিস্টিক কি কি থাকবে? কগনিটিভ থাকবে, মানে জ্ঞানীয় থাকবে, সোশিও ইমোশনাল বিষয়গুলো থাকবে, এবং সাইকোমোটর মানে মনোদৈহিক বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত থাকবে, এবং সেগুলো কি থাকবে? রিপোর্ট কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তার সেগুলো ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, কগনিটিভ ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, একটা বাচ্চার মধ্যে সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, সাইকোমোটর ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, এই সমস্তগুলো একটা শিক্ষক মহাশয় পরপর তাকে লক্ষ্য রাখবে। একদিনে হবে না সেগুলো, সারা বছর ধরে একটা বাচ্চাকে লক্ষ্য রাখার পরে সেগুলো কি হলো? রিপোর্ট কার্ড তৈরি করা হলো যে একটা বাচ্চা এইভাবে তার ডেভেলপ হচ্ছে, তার কগনিটিভ ডেভেলপমেন্ট সঠিক হচ্ছে কিনা, সোশিও তার ইমোশনাল ডেভেলপমেন্ট সঠিক হচ্ছে কিনা, সাইকোমোটর ডেভেলপমেন্ট সঠিক হচ্ছে কিনা, সেগুলোকে লক্ষ্য রাখতে হবে। তারপরে কি হলো? যোগ্যতা ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা ভিত্তিক শিখন। যোগ্যতা ভিত্তিক শিক্ষা শিক্ষার্থী কতটা মুখস্থ করতে পারলো, তার বদলে সে প্রকৃতপক্ষে কি শিখলো ও প্রয়োগ করতে পারলো, তার উপর মূল্যায়ন কেন্দ্রীভূত হবে। মানে কি? যোগ্যতা, কম্পিটেন্সি বেসড এডুকেশনের কথা বলা হয়েছে। আর অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, এক্সপিরিয়েন্স লার্নিং, মানে কি? প্রজেক্ট বেসড লার্নিং এর কথা যেগুলো আমরা বলছি, প্রজেক্ট মেথডের কথা, ইনকোয়ারি বেসড লার্নিং এর কথা, সেইগুলোতে বেশি জোর দেওয়ার কথা বলা হয়েছে। আর কি বলা হলো? শিল্প সংযুক্ত শিক্ষণ, আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং ও ক্রীড়া সংযুক্ত শিক্ষণ। এখানে প্রতিটি বিষয়ে পাঠদানের শিল্প ও ক্রীড়ার সংযুক্তিকরণ, যাতে বিষয় শুধুমাত্র তত্ত্বগত না থেকে অভিজ্ঞতা লব্ধ হয়ে ওঠে। আর কি বলা হলো? খেলনা ভিত্তিক শিক্ষা বিজ্ঞান, টয় বেসড পেডাগজি, বিশেষত ভিত্তিমূলক স্তরে স্থানীয়ভাবে তৈরি খেলনার মাধ্যমে ধারণা শেখানো। আর বোর্ড পরীক্ষার সংস্কার, মাধ্যমিক স্তরে বছরে 2 বার বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ,
এবং সহজ ও কঠিন স্তরে পরীক্ষার প্রস্তাব, যাতে শিক্ষার্থীর ওপর পরীক্ষার চাপ কমানো যায়। এরপরে আসি কি অন্তর্ভুক্তি শিক্ষা ও প্রযুক্তি শিক্ষা। এনইপি 2020 তে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে, ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। দেখবে ইনক্লুসিভ এডুকেশনের উপর আমি একটা সামগ্রিক ক্লাস নিয়েছি, আমাদের অ্যাপে তোমরা দেখতে, যারা দেখেছো তারা করেছই। তো এই ইনক্লুসিভ এডুকেশন ব্যাপারটা কি দাঁড়ালো এখানে? এখানে এসইডিজি বা সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের কথা বলা হয়েছে, যারা সামাজিক অর্থনৈতিকভাবে বঞ্চিত গোষ্ঠী, বিভিন্ন কাস্ট, বিভিন্ন রকমের জাতি, বিভিন্ন অর্থনৈতিক অবস্থা, সবাইকে একসঙ্গে নিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে হবে, সেই কথাটি বলা হয়েছে। তাহলে এনইপি 2020 অনুযায়ী কি বলা হলো? জেন্ডার, লিঙ্গ, সামাজিক সংস্কৃতি, ভৌগোলিক অবস্থান, প্রতিবন্ধকতা এবং আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে বঞ্চিত গোষ্ঠীগুলিকে কি করতে হবে? একসঙ্গে নিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে হবে। এটাকে এসইডিজি বলা হয়। এই এসইডিজি এসটাকে মনে রাখতে হবে, সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ। সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ মানে হচ্ছে সামাজিক অর্থনৈতিকভাবে বঞ্চিত গোষ্ঠী। এবং কোন কোন ভাবে সামাজিক এবং বঞ্চিত হতে পারে? লিঙ্গগতভাবে বঞ্চিত হতে পারে, বিভিন্ন রকমের সামাজিক সংস্কৃতির পরিচয় অনুযায়ী, যেমন এসসি এসটি ওবিসি সংখ্যালঘু এই অনুযায়ী বঞ্চিত হতে পারে, ভৌগোলিক অবস্থান অনুযায়ী বঞ্চিত হতে পারে, কোনো পাহাড়ের মানুষ, কোনো দুর্গম অঞ্চলের মানুষ, প্রতিবন্ধকতা যদি থাকে, ডিসএবিলিটি যদি থাকে, কেউ হয়তো বিভিন্ন রকমের বিশেষভাবে ডিসএবিলিটি যদি থাকে, তারপরে এবং আর্থসামাজিক অবস্থা যদি কারো খারাপ হয়, এইভাবে বঞ্চিত হতে পারে। এই সমস্ত বঞ্চিত নিপীড়িত সমস্ত একসাথে নিয়ে, সমস্ত স্টুডেন্টদেরকে একসাথে নিয়ে হয়েছে। মানে কি, সবাইকে একসাথে পড়ানো বা ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হয়েছে। তাহলে এখানে ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হয়েছে। আর কি তাহলে আমরা কি দেখবো? প্রযুক্তি ভিত্তিক কতগুলো উদ্যোগ এখানে নেওয়া হয়েছে, সেই প্রযুক্তি ভিত্তিক উদ্যোগগুলোকে আমাদেরকে জানতে হবে। যেমন প্রথম কি, এনইটিএফ। এনইটিএফ এর ফুল ফর্ম কি? ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম। এটা কেন করা হয়েছে? এটা নেওয়া হয়েছে শিক্ষার প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত ধারণা আদান প্রদানের জন্য একটি স্বায়ত্তশাসিত মঞ্চ তৈরি করা হয়েছে, যা শিক্ষণ, মূল্যায়ন, পরিকল্পনা এবং প্রশাসনে প্রযুক্তির প্রয়োগ বিষয়ে নীতি নির্ধারণের নিরপেক্ষ পরামর্শ দান করবে। এই এনইটিএফ এর কাজ এবং ফুল ফর্ম অবশ্যই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আর কি, দীক্ষা। দীক্ষার ফুল ফর্ম কি? ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কন্টেন্ট সরবরাহকারী জাতীয় প্ল্যাটফর্ম, যা সিপিডি প্রশিক্ষণ ও মডিউল সরবরাহে ব্যবহৃত হয়। আচ্ছা, তোমরা আগের ক্লাসে আমি বলেছিলাম এনইপি পড়াবো, এবং দেখবে আমাদের সোশ্যাল স্টাডিজের যে ক্লাসগুলো হচ্ছে, ওইটা একটা আগের দিনে আমরা অর্ধেক করেছিলাম, অর্ধেক বাকি ছিল সেটা। তো পরের দিন আমাদের সোশ্যাল স্টাডিজের ক্লাসে, যে মঙ্গলবার ক্লাস রয়েছে, সেখানে আলোচনা হবে। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই জিজ্ঞেস করতে পারো। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই বলতে পারো, তোমাদের সঙ্গে তো কথা হচ্ছেই। চলো, এরপরে কি রয়েছে? পিএম ই বিদ্যা। এখানে কি করা হয়? পিএম ই বিদ্যাতে বহু মাধ্যমে শিক্ষা প্রদানের সমুন্নতির উদ্যোগ, ডিটিএইচ চ্যানেল, রেডিও, ডিজিটাল কন্টেন্ট ইত্যাদির মাধ্যমে দূরশিক্ষার সুবিধা প্রদান বিশেষত মহামারী পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এরপরে কি? স্বয়ংপ্রভা উচ্চশিক্ষা স্তরে মুক্ত অনলাইন কোর্স, শিক্ষামূলক ডিটিজি চ্যানেলের মাধ্যমে বিনামূল্যে শিক্ষা প্রদান। এগুলোকে তোমাদের মনে রাখতে হবে। ইন্টারভিউ প্রস্তুতির জন্য এই 5টাকে মনে রাখতে হয় মূলত: জেন্ডার, সোশিও কালচারাল, জিওগ্রাফিক্যাল, ডিসেবিলিটি, সোশিও ইকোনমিক, যে কথাগুলো আমি বললাম। এরপরে আমরা আসি WBSLS ইন্টারভিউ সম্ভাব্য আদর্শ উত্তরের দৃষ্টিভঙ্গি, মানে কি ধরনের প্রশ্ন আসবে এবং তোমরা কিভাবে উত্তর দেবে। দেখো, আমি যদি ধরা হয় এনইপি 2020 অনুযায়ী 5+3+3+4 কাঠামো পুরনো 10+2 কাঠামোর তুলনায় কি কি সুবিধা দেয়। প্রথম যে সুবিধাটা দেয়, কি করবে? এখানে এগুলোকে কি করতে হবে? বুঝতে হবে ভালো করে। তখন যদি তোমরা ক্লাসটা করে থাকো তাহলে বুঝতে পারবে কি সুবিধা দেয়। আগে পড়াশোনা শুরুই হতো 6 বছর বয়সে, কিন্তু 5+3+3+4 এর ফলে কি করা হলো? পড়াশোনা শুরু হচ্ছে
আরো 3 বছর আগে, এবং তার সার্বিক ডেভেলপমেন্টের সুযোগ সে আগে পেয়ে যাচ্ছে। এভাবে আমি এখানে কম্প্যাক্ট করে এখানে লেখা আছে, তোমরা যখন নোট পাবে তখন সেগুলো দেখে নেবে। আপনি কিভাবে আপনার শ্রেণীকক্ষে অভিজ্ঞতা ভিত্তিক শিখন প্রয়োগ করবেন, পরখ এবং প্রচলিত বোর্ড পরীক্ষার ব্যবস্থার মধ্যে মূল পার্থক্য কি, একজন নতুন শিক্ষক হিসেবে আইটিএপি বা 4 বছরের সমন্বিত বিএড সম্পর্কে আপনার মূল্যায়ন কি, এছাড়া এসইডিজি ভুক্ত শিক্ষার্থীদের জন্য আপনি শ্রেণীকক্ষে কি পদক্ষেপ নেবেন, এইগুলো তোমরা কি করবে নোটের মধ্যে সমস্ত পেয়ে যাবে। যারা নোটটা ফ্রি পেতে চাইবে তারা আমাদের অ্যাপসটিকে, ইউনিক টিচার অ্যাপসটিকে ইনস্টল করে সেখান থেকে তোমরা ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, ওখানে তোমরা পেয়ে যাবে। আপার প্রাইমারি ডেডিকেশন ব্যাচে যাবে, সেখানে ফ্রিতে এটা দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নিতে পারো সেখান থেকে। দেখো, জাতীয় শিক্ষানীতি 2020 কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক কবে অনুমোদিত হয়? 29 জুলাই 2020 হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই সমস্ত কোশ্চেন গুলো এরকম তোমাদের 20টা কোশ্চেন আছে, পরপর 20টা প্রশ্ন আছে। এই 20টা প্রশ্ন তোমরা অবশ্যই আগে সিলেবাসটা পুরো যেগুলো পড়ালাম পড়াটা কমপ্লিট করবে, নোটটাকে পড়ে নেবে, তারপরে কোশ্চেন গুলোকে প্র্যাকটিস করবে। চলো, আমি আর এই কোশ্চেন গুলোকে নিয়ে আজকে আলোচনা করছি না, আপাতত এইটুকুই। আজকে বেশি আর কথা বাড়াচ্ছি না, পরের দিন কথা হবে, দেখা হবে তোমাদের সাথে। চলো, গুড নাইট।